আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন সহ ৫ অধ্যায়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে, তারেক রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে, প্রশ্ন শফিকুর রহমানের। বিজয়ী হয়ে ৫৪ বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেবে জামাত। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের আন্দোলন, পুলিশের বাধা, সংগঠনের সদস্য সচিব জাবের সহ ৩০ জন আহত। ৫ই আগস্টের পরে যারা চাঁদাবাজি, দখল বাণিজ্য করেছে, নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, সাভারের জনসভায় নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র ৬ দিন বাকি, শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টি সহ ৯ দফা অঙ্গীকার করে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর সোনাগাঁও হোটেলে দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রিয়া, সংস্কৃতি ও সংহতি, এই ৫টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, যে কোনো মূল্যে দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা বলেও মন্তব্য করেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী ৫ বছর বিএনপি বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চায় সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরতে গণমাধ্যমের সামনে দলের চেয়ারম্যান তারেক রহমান। হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তারেক রহমান বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মাধ্যমে গণতন্ত্র, সুশাসন নিশ্চিত করা হবে। স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। দলীয় প্রধানের দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো ইশতেহার তুলে ধরতে গিয়ে তিনি বলেন, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন করাই হবে বিএনপির অন্যতম লক্ষ্য। ২০ কোটি মানুষের দেশ ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি। বিগত ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, দুঃশাসনের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে হবে। অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত, বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন খাত, আইসিটি, রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা। অর্থনৈতিক স্থিতিশীলতা তখনই হয় যখন সেই দেশের মধ্যবিত্ত শ্রেণীটি অনেক বড় আকার ধারণ করে। আমাদের পরিকল্পনা হচ্ছে অর্থনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী বলতে, যেটি কয়েক বছর আগেও প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেই মধ্যবিত্ত শ্রেণীটিকে আমরা অর্থনৈতিকভাবে ধীরে 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 শক্তিশালী করে গড়তে তুলতে চাই। দীর্ঘ উপস্থাপনায় গুরুত্বপূর্ণ প্রতিটি খাতের সমস্যা তুলে ধরে বিএনপি প্রধান বলেন, অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে। ইশতেহারে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি সব বিষয়ই বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। আমার দেশের স্বার্থ, আমার দেশের মানুষের স্বার্থ রক্ষা করে যাদের বন্ধুত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে
নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বর্তন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারের কথাও ইশতেহারে ঘোষণা করেন বিএনপি প্রধান তারেক রহমান। আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই 3টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। দীর্ঘ বক্তব্যের রীতি টানতে গিয়ে তারেক রহমান বলেন, এমন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রতিটি নাগরিক গর্ব করে বলতে পারবে সবার আগে বাংলাদেশ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে 54 বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া হবে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। দক্ষিণবঙ্গের 5টি জেলায় জামাত ইসলামী ও 11 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় এসব কথা বলেন তিনি। জানান, ক্ষমতায় এলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামাত ইসলামী। এহসানুল গনি স্বজনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। এখন যে দেশে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরশি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এ সময় তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার মেনে নেবে না জনগণ। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে এমন প্রশ্নও রাখেন তিনি। রাঘব বোয়াল, গডফাদার, মাফিয়া এরা থাকবে আইনের দরাছোঁয়ার বাইরে। আর ওই যারা সিসকাচুর তাদেরকে আনবেন আপনি আইনের আওতায় শাস্তি দেবেন, এটা চরম অন্যায়। এ সময় শেখ মুজিবুর রহমানকে নিয়েও কথা বলেন জামায়াতের আমির। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু 11 দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। এরপর পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদের কলিজার টুকরা তার দ্বিতীয় সন্তান শামীম সাঈদের হাতে আমরা ইনসাফের প্রতীক তুলে দিলাম। এ সময় ক্ষমতায় এলে স্বাধীনতা পরবর্তী 54 বছরের দুঃশাসন আর দুর্নীতির সংস্কৃতি পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। বাংলাদেশ 54 বছরে বেইনসাফিতে ভরে গেছে, যার কারণে ভয়াবহ ইনকলাবি হয়ে এবারকার নির্বাচনের সুযোগ পায় লড়াই করার জন্য। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি, চাঁদাবাজি দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে জামাত। জুলাই যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে, এই আমানত আমাদেরকে আদায় করতে হবে। তারা যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ করতে হবে। ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে বলেও জানান শফিকুর রহমান। মানুষের দুঃখ কষ্টকে বুকে ধারণ করে ন্যায়ের পথে অটল থেকে সারা দেশে ছুটে চলেছেন ডাক্তার শফিকুর রহমান। নিপীড়িত মানুষের আর্তনাদকে শক্তিতে রূপ দিয়ে পরিবর্তনের স্বপ্ন নিয়ে শোনাচ্ছেন মুক্তির ডাক, দেখাচ্ছেন আলোর পথ। এরপর নড়াইল, ফরিদপুর ও বোয়ালমারী নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ফরিদপুর। শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে আন্দোলনরতদের ওপর পুলিশ জল কামানো টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। বিকেলে রাজধানী ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ 30 জনের বেশি কর্মী আহত হবার খবর পাওয়া গেছে। এতে বিপ্লবী উদ্যানের 2 নং গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান, যুক্ত হচ্ছি তার সাথে। সাজ্জাদ, ঢাকা মেডিকেল থেকে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে এবং আহতদের শারীরিক অবস্থা কেমন আমাদেরকে জানাবেন।
যে শারমিন, যেমনটি আপনি বলছিলেন যে শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ইনকিলাব মঞ্চে শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন করছিল। আন্দোলনটি যখন যমুনা অভিমুখে যাত্রা করে তখন পুলিশের সাথে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জুবায়ের সহ 30 জনের অধিক আহত হন। এই ঘটনায় পরবর্তীতে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে তাদের চিকিৎসা চলছে। আমরা কথা বলার চেষ্টা করেছি, তবে একটি পর্যায়ে আমরা দেখতে পেরেছি যে আহত অবস্থায় জুবায়েরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং বাকিদের এখানে চিকিৎসা চলছে। এইখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল জুবায়ের সাহেব এখানে এসেছিলেন। সেই সাথে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারিও এসেছিলেন। তারা দাবি করেছেন যে এই ঘটনাটি সুষ্ঠু বিচারের দাবি করেছেন তারা। এর সাথে কারা বা কে বা কারা জড়িত, কারা ইন্ধন দিচ্ছে সেটিও খতিয়ে দেখার দাবি করেছেন। তবে এখানে আহতদের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি আমরা এখনো চিকিৎসকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। জানতে পারলে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তবে এই ঘটনার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ আন্দোলন সংগ্রামের কর্মসূচির কথাও জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে সর্বশেষ। সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজ্জাদ জাহান। এদিকে নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচিতে পুলিশের টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। বেলা 11:15টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নিলে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় নবম পে কমিশন গঠন করা হলেও দীর্ঘ সময় পেরোলেও গেজেট প্রকাশ করা হয়নি। বারবার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এই মুহূর্তে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো এলাকায় 6 প্লাটুন বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। 5ই আগস্টের পরে যারা দেশে চাঁদাবাজি ও দখল বাণিজ্য করেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা 19 আসন সাভারে 11 দলীয় জোট প্রার্থী দিলশানা পারুলের পক্ষে নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। নাহিদ বলেন, দিল্লির তাবেদারি যারা করে এসেছে এবং নতুন করে যারা ওই দেশটির তাবেদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। স্থানীয় জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। আমরা আশা করি 12ই একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। আত্মত্যাগের মধ্য দিয়ে আজকে আমরা নির্বাচনে যেতে পারছি। আজকে কোনো ব্যক্তি স্বার্থ নয়, দলীয় স্বার্থ নয়। আজকে আমাদের 11 দলকে জয়যুক্ত করতে হবে এবং সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ। ভোটের আর মাত্র 6 দিন বাকি। প্রচারণা আর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকেই অভিযোগ তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে। ভোটাররা বলছেন শত যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী, কর্মী ও সমর্থকরা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। রাজধানীর বারিধারায় গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন। ঢাকা 11 আসনে বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় ডক্টর কাইয়ুম বলেন, ব্যালট বিপ্লব হবে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি আমি বলবো যে আপনারা 17 বছর পর ভোটের অধিকারটা ফিরে পেয়েছেন। দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, বিএনপির বিজয় নিশ্চিত বুঝতে পেরে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে দেশি বিদেশি শক্তি। এই এলাকার সবার সাথে আমার ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক একটি সম্পর্ক রয়েছে। অনেকে আমার মুরব্বী, অনেকে আমার ভাই। ঢাকা 4 আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। তিনি জানান, তার নির্বাচনী এলাকায় নেই কোনো খেলার মাঠ ও হাসপাতাল। খেলার মাঠ, আমাদের কমিউনিটি সেন্টার, আমাদের স্বাস্থ্যসেবা কেন্দ্র অথবা আমাদের সরকারি হাসপাতাল, এছাড়া আমরা পাঠাগার নির্মাণ করার আমাদের প্রাণকেন্দ্র হিসাবে আমাদের উদ্যোগ গ্রহণ করা হবে। নাটোর 2 আসনের আলাইপুরে নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আগামী দিনে দল মত নির্বিশেষে ধানের শীষ বিএনপির সাথে তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কা প্রতীকে তারা জয়যুক্ত করবে বলে তারা আশ্বস্ত করেছে। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা। বাগেরহাট 1 আসনে মুখোমুখি বিএনপি, জামাত ও স্বতন্ত্র প্রার্থী, ফলে জমে উঠেছে নির্বাচনী লড়াই। ভোটাররা বলছেন, দল দেখে নয়, প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন তারা। খায়রুল ইসলামের আরেকটি রিপোর্ট। ফকিরহাট, মোল্লারহাট ও চিতলমারী উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 1 আসন। এই আসনটিতে পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। এই আসন থেকে বিএনপির সাবেক নেতা, এবারের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিম 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপির প্রার্থী থাকলেও তিনি আসনের মূল প্রতিদ্বন্দ্বী। যদি আল্লাহ আমাকে এখানে নির্বাচিত করে, আমি চেষ্টা করব বাগেরহাটে যে কর্মসংস্থানের একটা ভালো পরিবেশ সৃষ্টি করার জন্য, এবং এ বাদেও আমার অনেক টাইপের পরিকল্পনা আছে। এবার বিএনপি মনোনয়ন দিয়েছে কপিল কৃষ্ণ মণ্ডলকে, তবে তাকে নিয়ে এলাকায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এই কপিলের নামে একাধিক রাষ্ট্রদ্রোহী মামলা আছে। নমিনেশন কিনেছেন আমাদের হিন্দুদের নাম বাঙাইয়ে, এই জায়গায় একটা হিন্দু কাউ চলে না থাকে। সে সহসভাপতি ছিল এবং সে একজন আওয়ামী লীগের দোসর। পিছিয়ে নেই জামাতের প্রার্থীও। দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মশিউর রহমান খান এলাকাবাসীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন। এই নির্বাচনের ইতিহাস বিশ্বকে জানিয়ে দেবে যে না, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে উল্লেখযোগ্য কোনো সংঘাত ছাড়াই একটি সুন্দর, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটাররা চাইছেন একজন সৎ, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে, যিনি কথায় নয় কাজে নিজের যোগ্যতার প্রমাণ দেবেন। কোন গরিব মানুষ, দিনমজুরি, তার কাছে যে ব্যর্থতা না হয়, সঠিক বিচার যাতে পায়, সেই প্রার্থী চাই। আমরা চাই দেশের উন্নয়ন, পাশাপাশি আমার নিজস্ব এলাকার উন্নয়ন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে রংপুর 2 আসনে আছেন সহকর্মী জামির হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি তারাগঞ্জে। এটি রংপুর 2 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু দিনভর তাদের প্রচারণা চালিয়েছেন। তারা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আলী সরকার এবং জামায়াতে ইসলামী প্রার্থী রয়েছেন ATM আহজারুল ইসলাম। এলাকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, এলাকায় কিন্তু উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নত মানের হাসপাতাল নেই। সেই সঙ্গে কিন্তু এলাকার রাস্তাঘাটের চরম সমস্যা রয়েছে। তবে বর্তমানে আমরা মহাসড়কে রয়েছি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সড়কগুলো কিন্তু এখনো কাঁচা এবং সেখানে উন্নয়নের প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে বলেছেন এই এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এবং এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদক যে দূর করতে পারবেন, তাকে কিন্তু তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,80,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে রংপুর 2 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তির সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনিকে হত্যার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ইরান ফিলিস্তিনের মজলুম জনগণকে সর্বাত্মক সহযোগিতা করার পাশাপাশি মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মুক্তির সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এ কারণেই দেশটি সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরায়েলের ষড়যন্ত্রের শিকার হচ্ছে। ইসলামের শত্রুদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। পরে মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর।
নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন পটুয়াখালী 4 আসনের প্রার্থীরা। কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙন রোধ করে আধুনিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের দাবি এলাকাবাসীর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মোহাম্মদপুর এলাকায় আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ঢাকা 13 আসনের ভোটের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর মোহাম্মদপুরে। এটি সংসদীয় আসন ঢাকা 13-র আওতাভুক্ত। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন ববি হাজ্জাজ। অন্যদিকে 11 দলীয় জোট সমর্থিত প্রার্থী হিসাবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক। এই দুজনের মধ্যেই মূল লড়াই হবে বলে এখানকার ভোটাররা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা সারাদিন ঘুরে ঘুরে এলাকার এই সংসদীয় আসনের ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি। এতদিন যে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল, এটি যেন আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বিরাজ করে। তারা এটিই চাচ্ছেন। তারা চাচ্ছেন যে উৎসবমুখর পরিবেশে তারা যে গত 3টে নির্বাচনে যে ভোট দিতে পারেন নাই, এবার সেই উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে চাচ্ছেন। কিন্তু সেই ভোট দেওয়ার পরিবেশটি যেমন প্রশাসন তৈরি করবে, নির্বাচন কমিশন তৈরি করবে, একই সাথে রাজনৈতিক দলগুলো যেন সেই দায়িত্ব নেয়, এটি এখানকার ভোটাররা দাবি জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই মুহূর্তে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। এবারে অর্থ সংবাদ। রোজার আগেই প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। কেজি প্রতি 80 থেকে 100 টাকা দাম বেড়েছে ইফতারের অন্যতম উপকরণ খেজুরের। এদিকে সবজির দাম স্বাভাবিক থাকলেও দাম বেড়েছে লেবু ও শসার। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, বেড়েছে মুরগির দামও। তরিক ইসলামের রিপোর্ট। রোজার বাকি এখনো প্রায় 2 সপ্তাহ। এরই মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর বাজারে। রোজার আগে সাপ্তাহিক শুক্রবার কিছুটা কম দামে বাজার করতে ক্রেতাদের ভিড় কাউরান বাজারে। এরই মধ্যে কেজি প্রতি 70 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের খেজুরের দাম, যা নিয়ে ক্ষোভ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন পাইকারি পর্যায়ে বেড়েছে খেজুরের দাম, তবে স্বাভাবিক রয়েছে সব ধরনের ছোলা ও ডালের দাম। খেজুরের দাম যা স্বাভাবিকভাবে যা দেখতেছি গত বছরের চাইতে এই বছরের দাম বেশি। যেটা গত বছর যে খেজুর কিনছে আপনার হচ্ছে 400 টাকা করে, এখন বর্তমানে সেটা 600 টাকা কেজি। মরিয়ম কিনলাম 800 টাকা করে কেজি। এই আমার কাছে দামটা বেশি মনে হচ্ছে এখন। গত সপ্তাহে শুক্রবারে 650 টাকা ছিল, এখন ন্যূনতম হইলে আপনারা 700 টাকা, 750, 800 টাকা। এদিকে সবজির বাজারও চড়া। 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে সিম, বেগুন, টমেটো ও শসা। লেবুর হালি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা দরে। এই সময় সবজির দাম, সিমের দাম কম হওয়ার কথা, বেগুনের দাম কম, টমেটোর দাম কম হওয়ার কথা, কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, বেশি তো অবশ্যই 50 টাকা বা 40 টাকা হলে ভালো হয়। ওনারা বলতেছে যে এখন ফলন কম। এটা আপনার বাগানে মাল সর, যে জায়গায় বেশি ধরতে জায়গায় কম। সোনালী মুরগির দাম কেজি প্রতি 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 310 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বহুল প্রতীক্ষিত আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক শুরু হয়। এতে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যের সশস্ত্র দলগুলোকে সমর্থন দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকতে হবে। জবাবে ইরান স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক বিরতি নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই, বরং এই বিষয়ে মার্কিনীদের চাপ আলোচনাকে ব্যাহত করবে। এবারে খেলার খবর। সৌদি প্রো লিগে আল হিলালের হয়ে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেছেন ফরাসি ফরওয়ার্ড করিম বেনজেমা। আল আকতুদের বিপক্ষে ম্যাচে হ্যাট্রিক করেন তিনি। বেনজেমা নৈপুণ্যে 6-0 গোলের বড় জয় পায় আল হিলাল। ম্যাচের 31 মিনিটে নিজের প্রথম গোল করেন বেনজেমা। বক্সের ভেতর ব্যাক হিল শটে গোলটি করেন এই তারকা। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় আল হিলাল। 60 মিনিটে দ্বিতীয় এবং 4 মিনিট পর তৃতীয় গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন বেনজেমা। 71 মিনিটে বেনজেমাকে তুলে নেওয়া হলেও আল হিলালের গোল উৎসব থামেনি। 74 মিনিটে
থেকে সালেম আল দশারি গোল করেন। যোগ করা সময়ের ৩য় মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই জয়ে ২০ ম্যাচে 50 পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে আল হিলাল। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল আহলি। এক ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সুশাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র, ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন সহ ৫ অধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা বিএনপির। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে তারেক রহমান। যারা কর্মীদের দুর্নীতি ঠেকাতে পারে না তারা রাষ্ট্র সামলাবে কিভাবে, প্রশ্ন শফিকুর রহমানের। বিজয়ী হয়ে ৫৪ বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে জনগণকে মুক্তি দেবে জামাত। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে যমুনা অভিমুখী ইনকিলাব মঞ্চের আন্দোলন, পুলিশের বাধা, সংগঠনের সদস্য সচিব জাবের সহ ৩০ জন আহত। ৫ই আগস্টের পরে যারা চাঁদাবাজি দখল বাণিজ্য করেছে নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ, সাভারের জনসভায় নাহিদ ইসলাম। এবং ভোটের আর মাত্র ৬ দিন বাকি, শেষ মুহূর্তে প্রার্থী সমর্থকদের দৌড়ঝাঁপ, প্রতিশ্রুতি দিয়ে ভোটারের মন জয়ের চেষ্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।